প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি লেকচার সাজিয়েছি। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি এক্সাম 2019-20 ডিইউ বি ইউনিট কোশ্চেন সলিউশন নিয়ে। তো চলো দেরি না করে আজকের লেকচার শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে শুধুমাত্র মানবিকের ছাত্ররাই বা ছাত্রীরাই আবেদন করতে পারে। তো তার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় মিলিয়ে মোট জিপিএ 7 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে 3.50 মানে 3.50 জিপিএ তোমার থাকতে হবে। তো আমরা জানি 2019-20 বছর থেকে ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে 2 ভাগে ভাগ করা হয়েছে, এমসিকিউ এবং রিটেন। আজকে আমরা এমসিকিউ এর নাম্বার ডিস্ট্রিবিউশন এবং এমসিকিউ এর যে প্রশ্নটি আছে তার সলিউশন দেখব। আচ্ছা, এমসিকিউ এর মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এমন: বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ, এখানে 16টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1.25, এভাবে থাকবে 20 নাম্বার এবং এখানে 5 মার্ক থাকবে 6। ইলেকটিভ ইংলিশটি শুধুমাত্র ইংলিশ মিডিয়াম বা ইংরেজি মাধ্যমের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, তারা বাংলায় আনসার দিবে না। আর তোমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছো তারা আবার ইলেকটিভ ইংলিশ আনসার করবে না, তারা শুধুমাত্র বাংলা আনসার করবে এখান থেকে। এরপর আসবে জেনারেল ইংলিশ, এটা সবাই আনসার করবে। এখানেও থাকবে 16টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1.25 নাম্বার 20 এবং এখানেও 5 মার্ক 6। এরপর আসবে জেনারেল নলেজ, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান। এর উপরে থাকবে 28টি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1.25, 35 নাম্বার থাকবে, 5 মার্ক থাকবে 12। যদি তুমি কোনো প্রশ্ন ভুল করো তার জন্য প্রতিটি প্রশ্ন ভুলের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে। টোটাল কোশ্চেন থাকবে 60টি, টোটাল মার্কস থাকবে 75। এমসিকিউ এক্সামের টাইম থাকবে 50 মিনিটস বা 50 মিনিট এবং 5 মার্ক থাকবে 30। এই ক্রাইটেরিয়াগুলো যদি মেটাতে পারো তাহলেই হয়তোবা তোমার নামটি সেই কাঙ্ক্ষিত লিস্টে আসবে। তো চলো আমরা প্রশ্ন সমাধান করা শুরু করি। তো প্রথমে আমি সজলদাকে, জয়কলি ময়মনসিংহের সজলদাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন। তার মানে এখানে যে প্রশ্নটি আসবে সেটি কিন্তু পাংচুয়েশনের প্রশ্ন, খেয়াল করবে ভালো করে। 4টি অপশন আছে, 4টি অপশন থেকে তুমি যেটি সবচাইতে কি বলবো সঠিক আনসার সেটি তুমি নেবে। 4টি বাক্যই দেখো, 4টি বাক্যে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এখানে সবগুলোর শেষে ফুল স্টপ আছে, তাহলে ফুল স্টপে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কমাতে। তো দেখো এখানে একটি কমা দেয়া আছে কিন্তু আরেকটি কমা নেই। তো আমরা জানি বাক্যের ভেতরে যদি কোনো ওয়ার্ডের আগে বা পরে আমরা কমা দেই সেক্ষেত্রে অবশ্যই তাকে কি করতে হবে, কমা দিয়ে আগে এবং পরে কমা দিয়ে তাকে বেঁধে ফেলতে হবে। তো এখানে বাক্যটি, প্রথম বাক্যটি হচ্ছে মাই আন্ট হু লিভস ইন সিলেট, এতটুকুর মধ্যে কিন্তু কোনো অর্থসূচক বাক্য হয় না। আচ্ছা, এর পরের বাক্য মাই আন্ট হু লিভস ইন সিলেট, এখানে দেখো আমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজের কথা চিন্তা করি তাহলে হু লিভস ইন সিলেট এর একটি অ্যাডজেক্টিভ ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মাই আন্ট ইজ এ ডক্টর। তাহলে এটি আমার আনসার হতে পারে, কারণ এখানে মাঝখানে দুটি কমার মাঝখানে আমি একটি ক্লজ দিয়েছি, সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়েছি। তৃতীয় প্রশ্ন এবং প্রথম প্রশ্নের একই কথা, এখানে কোনো পার্থক্য নেই। চতুর্থ যে প্রশ্নটি আছে সেখানে প্রথমে কমা দেওয়া আছে। এখন যদি মাই আনকে আমি আলাদা করে ফেলি, হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, এটি কোনো অর্থবোধক বাক্য তৈরি হয় না। পাংচুয়েশনের নিয়ম অনুযায়ী যদি এমন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ থাকে যেটি আমার খুব একটা মানে আমার এসেনশিয়াল না, নন এসেনশিয়াল, তখন তার আগেও কমা থাকে তার পরেও কমা থাকে। সেই হিসাবে এখানকার কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। চেঞ্জ দ্য রিপোর্টেড ফর্ম। She said to me, why don't you come on Monday? তুমি মঙ্গলবারে কেন আসো না? প্রশ্নটা হচ্ছে এমন। তাহলে আমরা অপশনগুলো দেখে নেই। She told me to not go on Monday. সে আমাকে মঙ্গলবারে যেতে বলেনি। প্রথম কথা হচ্ছে এটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়, তার জন্য এই যে টু নট গো যে আছে এটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত করে থাকি। তারপরেও এখানে একটি ভুল আছে, এখানে হবে নট
টু গো এরকম হবে। তোমরা যদি ন্যারেশনের কথা মনে রাখো, এখানে হওয়ার কথা ছিল নট টু গো, তো নট কখনোই টুর পরে আসবে না, সেটা তো ভুল। পাশাপাশি বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়, তার জন্য এ নাম্বার এবং ডি নাম্বার অপশন তুমি নিতে পারবে না, কারণ এটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি এ বা ডির কথা চিন্তা করতে পারতে। তাও আবার দেখো নটের পরে টু এসেছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমি নিতে পারতাম, আর এটা যেহেতু টু চলে এসেছে নটের আগে, এটা তো অপশনে আনার কোনো প্রশ্নই উঠে না। এরপরে রয়েছে বি এবং সি। আচ্ছা, বিতে যাই আমরা, শি টোল্ড মি, প্রশ্নবোধক বাক্যে রিপোর্টিং ভার্ব অবশ্যই টোল্ড হবে না, তার জন্য অবশ্যই উত্তর হবে আমার সি। আর একটু ভালো করে খেয়াল করো, এখানে প্রশ্নবোধক বাক্য যেহেতু আছে, তাহলে অবশ্যই এ এবং বি উত্তরে আসবে না, কারণ রিপোর্টিং ভার্ব টোল্ড করেছি আমরা। প্রশ্নবোধক বাক্যে কখনোই রিপোর্টিং ভার্ব টোল্ড করতে পারি না, তো তোমার আনসার হবে হয় সি অথবা ডি থেকে। এখন ডিতে দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করা হয়েছে, কিন্তু তোমাকে আমি দিয়েছি ইন্টারোগেটিভ বাক্য, সহজেই তুমি ধরতে পারছো। একটু চোখ কান খোলা রেখে তুমি চিন্তা করবে, তাহলেই তোমার প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। তৃতীয় প্রশ্ন, কোলিজিয়াস পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ এ, এটি ফার্স্ট পেপার থেকে এসেছে, এই উত্তর আমরা সবাই জানি। উত্তর হচ্ছে ব্যালাড, গীতি কবিতা। এটা একদম প্যাসেজে আছে তোমাদের ইউনিট 8 লেসন 1-এ। এর পরের প্রশ্ন, দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয় টু এ, স্কুলে যে ছেলেটা পড়তে যায় তার যে দৈনন্দিন জীবন কাহিনী, সেখানে সেটি দিয়ে উইলিয়াম ব্লেক তাকে তুলনা করেছেন এ প্রিজনার, এ গ্রেট স্কলার, এ কেজড বার্ড, এ ব্রেভ ওয়ারিয়ার। প্রিজনার মানে হচ্ছে বন্দি, যিনি জেলে বন্দি আছেন। কেজড বার্ড মানে হচ্ছে খাঁচায় বন্দি পাখি। গ্রেট স্কলার মানে মহান পণ্ডিত। ব্রেভ ওয়ারিয়ার মানে মহান যোদ্ধা। এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হবে কেজড বার্ড। এটা কবিতা পড়লে তোমরা এটাও এই উত্তরটাও তোমরা দিতে পারবে। 5 নম্বর, ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার্স স্ন্যাচ দ্য চিলড্রেন ফ্রম এ পারফেক্ট স্টর্ম, দ্য ইটালিক ফ্রেজ মিনস, তার মানে এ পারফেক্ট স্টর্ম কথাটার মানে কি? পারফেক্ট স্টর্ম কথাটার মানে হচ্ছে তোমার এখানে দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, এটা একটা ফ্রেজ এবং এই ফ্রেজের মানে হচ্ছে দ্য ওয়ার্স্ট সিচুয়েশন। এখানে আমার বোঝানোর কিছু নেই, এটা মুখস্থ বিদ্যা, তোমাকে মুখস্থ করতে হবে। যে ফ্রেজগুলো তোমার বইয়ে বা বিভিন্ন বইয়ে তুমি পাবে, সেখান থেকে মুখস্থ করতে হবে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। দ্য ওয়ার্ড ইমানসিপেশন মিনস, নেলসন ম্যান্ডেলা থেকে এসেছে, এটির মানেও আমরা জানি অ্যাডভোকেট, লিবারেশন, এনগেজ, পোর্ট্রেট। অবশ্যই এটির উত্তর হচ্ছে লিবারেশন। আমরা জানি ইমানসিপেশন মানে স্বাধীনতা, লিবারেশন মানেও স্বাধীনতা। এর পরের প্রশ্ন, উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, রোগীর পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কখনোই কোনো আপডেট জানানো হয়নি। তাহলে এখানে উত্তর হবে, অপশন আছে তোমার সাম, নান, এনি, মাচ। নান মানে না, অলরেডি কিন্তু এখানে একটি নট আছে, তার জন্য এখানে নান হওয়ার প্রশ্নই ওঠে না। সাম আপডেট, মাচ আপডেট এগুলো আসবে না, উত্তর হবে এনি আপডেট। আমাকে কোনো মানে একটু আপডেট দেওয়া হয়নি, সেই অর্থে অবশ্যই এখানে আসবে, উত্তর আসবে এনি। এরপরে দ্যার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর সামনে একটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ আছে। তাহলে এখানে দেখো, সরি স্কাল্পচার মানে ভাস্কর্য, ভাস্কর্য আছে। তাহলে বিফোর আছে, ইন ফ্রন্ট অফ আছে, বিসাইড আছে, অ্যাট দ্য ব্যাক আছে, পেছনে। অ্যাট দ্য ব্যাক মানে পেছনে, পেছনে আছে কি না। বিসাইড মানে পাশে, পাশে আছে কি না, উত্তরটা হবে সামনে। এখন বিফোর আর ইন ফ্রন্ট অফ এর মধ্যে থেকে তুমি কোনটা নেবে? ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর সামনে, আর বিফোর সাধারণত আমরা সময় অর্থে কোনো কিছুর আগে বোঝাই, তার জন্য এখানে উত্তরটা আসবে ইন ফ্রন্ট অফ, এটি হবে এখানকার উত্তর। 9 নম্বর প্রশ্নে যাই, পিপুল লর্ডেড ম্যান্ডেলাস হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। ইন দিস সেন্টেন্স দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য রেড ওয়ার্ড ইজ, মানে লর্ডের শব্দটি যা আছে এর প্রেজেন্ট ফর্ম কি? এখানে আছে পাস্ট ইনডিফিনিট মানে V2 আছে, এর প্রেজেন্ট ফর্ম কি হবে? তোমার অপশন আছে লাউড, লিড, ল্যাড, লর্ড। অবশ্যই তোমার উত্তর হবে লর্ড। এটি আছে কিন্তু নেলসন ম্যান্ডেলা ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 2-তে, আর যারা এই বছর ভর্তি হয়েছে তাদের জন্য আছে ইউনিট 1 লেসন 1-এ। এরপরে দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইজ রিলেটেড টু, এটিও কিন্তু ফার্স্ট পেপার থেকে এসেছে। তোমার কাছে 4টি অপশন দেওয়া হয়েছে, ডায়াসপোরার সাথে কোনটি যুক্ত, এই 4টি শব্দের মধ্যে কোনটি যুক্ত? অবশ্যই মাইগ্রেশন। আমরা জানি ডায়াসপোরা মানে দেশান্তর, মাইগ্রেশন মানেও এক অর্থে দেশান্তরকেও বোঝায় বা অভিবাসনকে বোঝায়। An elected member can take the decision here. Elected is এটা তোমরা সবাই পারবে আমি জানি। এখানে ভার্ব হচ্ছে ক্যান মেক,
ক্যান মেক এর আগে সাবজেক্ট হচ্ছে অ্যান ইলেক্টেড মেম্বার, এটি একটি নাউন ফ্রেজ। তাহলে নাউন কোনটি? মেম্বার। নাউন হচ্ছে মেম্বার, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অপশন যখন তোমাকে আমি দিব ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, অ্যাডজেক্টিভ, কোনটি তুমি নিবে? অবশ্যই তোমার উত্তর হবে অ্যাডজেক্টিভ। একদমই সহজ প্রশ্ন। এর পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং। এখানে তোমাকে 4টি বানান দেয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক? এটা বোঝানোর কিছু নেই, এটা তোমাকে মুখস্থ করতে হবে। তোমার কতগুলো বানান যেগুলো ঘুরে ফিরে সকল চাকরির পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় আসে, এই ধরনের কিছু বানান তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। উত্তরটা হবে অ্যাসিউরেন্স, প্রথমটি ASSURANCE, অ্যাসিউরেন্স। পরের প্রশ্ন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল। অরিজিনাল বা খাঁটি শব্দটির প্রতিশব্দ কোনটি? অ্যামিউজিং, আর্টিফিশিয়াল, ট্রু, অ্যাকিউমুলেট। এখানে দেখা অ্যাকিউমুলেট মানে সংগ্রহ করা, অ্যামিউজিং মানে চমৎকার, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম। অবশ্যই ট্রু হচ্ছে তোমার আনসার। শুভ ate 4 pieces of হিলসা ফিশ at dinner. চুজ দ্য কারেক্ট আনসার। 4টি অপশন দিচ্ছে, খেয়াল করো ভালো করে, একটু ভালো করে খেয়াল করো। অপশনগুলো পড়লে তুমি দেখবে 4টি অপশনে কিন্তু প্যাসিভ ভয়েসের অপশন দেওয়া আছে ঘুরিয়ে ফিরিয়ে। এখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটি সেন্টেন্সের ভার্ব কি হওয়ার কথা? V3 হওয়ার কথা। দেখো তো V3 ওয়ালা ভার্ব কোন বাক্যে আছে? 1 নম্বর বাক্যে 8 আছে, এটা V2। 2 নম্বর বাক্যেও 8 আছে, V2, তার মানে A এবং B হবে না। 3 নম্বর বাক্যে আছে ইটিং, প্যাসিভ ভয়েসে আইএনজি হয় না। 4 নম্বর বাক্যে আছে দেখো V3, ইটেন। অবশ্যই তোমার উত্তর হবে ডি। ঠিক আছে, আমরা 15টি প্রশ্ন সলভ করলাম। এবার আমরা 16 নম্বর প্রশ্নে যাব। অরফিয়াস প্যারেন্টস ওয়ার, তার মানে অরফিয়াসের বাবা মা কে ছিল? এটিও ফার্স্ট পেপার থেকে এসেছে, মিথস অ্যান্ড লেজেন্ড অধ্যায় থেকে, হারকিউলিসের আগের অধ্যায় এটি। এখানে উত্তর মানে অপশন আছে অ্যাপোলো অ্যান্ড মিউস ক্যালিওপি, জুপিটার অ্যান্ড অ্যাথেনা, হারকিউলিস অ্যান্ড অ্যাথেনা, ভেনাস অ্যান্ড অ্যাপোলো। উত্তর হবে অ্যাপোলো অ্যান্ড মিউস ক্যালিওপি। তো এই ছিল 16টি প্রশ্ন। যদি তোমরা ভালো করে ভিডিওটি দেখে থাকো, আমার মনে হয় তোমাদের মধ্যে একটু হলেও কনফিডেন্স বেড়েছে। কেননা যে প্রশ্নগুলো এসেছে খুবই সাধারণ মানের, এবং যারা পড়ুয়া ছাত্র তারা সহজেই এগুলোর উত্তর দিতে পারবে। আমার পরবর্তী লেকচার হবে এই ইউনিটের কোয়েশ্চেন সলভের উপরে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।